আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপবৃত্তি ব্যবস্থাপনা সিস্টেমের কিভাবে আপনি উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন করবেন। এই আবেদনটি আপনারা যারা বাইরের জেলার মানুষ আছেন তারাও ফলো করতে পারেন। আপনাদের নিজ, নিজ জেলা পরিষদ থেকেও উপবৃত্তির আবেদনের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ সাপেক্ষে আপনারা সময় সাপেক্ষে আপনারাও নিজেরা আবেদন করতে পারবেন। প্রতি জেলার জন্য এটা আলাদা, আলাদাভাবে একেকটি নোটিশ দেওয়া হয়। আপনি ভিডিওটি ফলো করবেন এবং পরবর্তীতে আপনি আপনার জেলাতে কি কোনো নোটিশ আছে কিনা সেটা আপনাদের যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যেমন আছে আপনাদের জেলার নাম দিয়ে জেলা পরিষদ দিয়ে আপনি অনলাইনে সার্চ করে উপবৃত্তির যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী আপনারা লিংকে আবেদন করতে পারবেন। তো এখানে আমি যেটা দেখাচ্ছি জেলা পরিষদের এই আবেদনের লিংকটি হচ্ছে রাঙামাটি জেলার জন্য এখানে আছে scholarship.rscbd.org/web। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা রাঙামাটি জেলা তারা হচ্ছে এই ডেসক্রিপশনে এসে লিঙ্ক থেকে সরাসরি আবেদনের এই ওয়েবসাইটটাতে আসতে পারবেন। আর যারা ভিন্ন, ভিন্ন জেলায় আছেন খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলাগুলোতেও তাদেরও এভাবে আপনার লিঙ্ক থাকবে। তারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন এবং আপনারা সমতলের যেকোনো জেলাতে আপনার জেলা পরিষদের লিঙ্ক অনলাইনে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আবেদনের সিস্টেম গুলো কিরকম। এখানে যেটা দেওয়া আছে রাঙামাটি 24-25 অর্থ বছরে শিক্ষা প্রবৃত্তির আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। যদিও সার্ভার সমস্যার কারণে এই সময়সীমাটা কিছুটা বাড়তে পারে। আমি যখন ভিডিওটা করতেছি তখনও এই 17 তারিখ পর্যন্তই লাস্ট ডেট। তো পরবর্তীতে বাড়ার সম্ভাবনা আছে। যারা পরবর্তী সময়ে দেখবেন তারা চেকিং করে নিবেন যে নোটিশ আপডেট হইছে কিনা। এখন এখান থেকে সরাসরি এই সাইটে আসার পরে এখান থেকে আবেদন করে নিয়ে আপনাদের ক্লিক করতে হবে। আবেদন করে নিয়ে ক্লিক করলে এইখানে সরাসরি একটা আ ফরম ওপেন হইল। বিশাল একটি ফরম এবং এই ফরমের টুকিটাকি কিছু বিষয় আছে। সকল বিষয়গুলো খুব সাবধানতার সাথে এবং ধীরে সুস্থে ফিল আপ করবেন। ব্যাংক অ্যাকাউন্টের বিষয় আছে, আপনার ডিটেইলস গুলা আছে। তারপরে হচ্ছে এইখানে যে ডকুমেন্টস গুলো আছে, এই ডকুমেন্টস গুলোরও কিছু সিস্টেম আছে যে আপনি ডকুমেন্ট গুলো কিভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে কোনটা হইতে হবে এবং কোনটার সাইজ কিরকম হইতে হবে, কোনটা পিডিএফ লাগবে, কোনটা জেপিজি লাগবে। আমি ডিটেইলস বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখেন। আশা করি ভিডিওটি ভালোভাবে ফলো করলে আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তো আমি শিক্ষার্থীর সাধারণ তথ্য এখান থেকে শুরু করতেছি। আপনারাও এইখানে যেটা যেভাবে লেখা আছে, যেখানে বাংলায় আছে বাংলায়, যেটা ইংরেজিতে আছে ইংরেজিতে ফিল আপ করবেন। এখানে আপনারা শুরুর যে লাইনটা শিক্ষার্থীর নাম ইংরেজিতে বাংলায়, পিতার নাম, মাতার নাম এই ৪ টি ফিল আপ করার পরে এখানে হচ্ছে সম্প্রদায়ে চলে আসবেন। সম্প্রদায়ের অপশন থেকে আপনি যে সম্প্রদায় সেটা দিবেন। বাঙালি হলে, মুসলিম হলে মুসলিম বা অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী হইলে বা কোন জাতিসত্তার হইলে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আপনি এখান থেকে জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার জন্ম ১ম এ ক্লিক করে আপনার জন্ম সালটা নিয়ে আসবেন এদিকে। জন্ম সাল আনার পরে আপনি মাস, তারপর হচ্ছে আপনার এই উপরে ক্লিক করলে আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে লিঙ্গ, তারপরে এনআইডি বা জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার কন্টাক্ট মোবাইল নাম্বারটা দিবেন। এই নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, যেহেতু আপনি আবেদন করার পরবর্তীতে আপনার যখন রেজাল্ট হবে তখন আপনার এই নাম্বারে মেসেজ আসতে পারে বা ওই অফিস অথরিটি থেকে যদি কোনো প্রকার যোগাযোগ করা হয় তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করা হবে। সেজন্য নাম্বারটা দেওয়ার সময় যাতে ভুল না হয় এবং যে নাম্বারটি সচরাচর আপনি ব্যবহার করেন সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে নিচে চলে আসবেন, আপনার ইমেইল দিবেন এরপরে পাশে। এরপরে নিচে চলে আসবেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা গ্রামের নাম লিখবেন। আপনার যে স্থায়ী ঠিকানা আছে, আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে স্থায়ী বাসিন্দা একটি সনদ নেওয়া হয়, ওই সনদ অনুযায়ী এটা ফিল আপ করবেন। তো এইখানে আপনার ১ম এ গ্রাম বা সাং, এরপর হচ্ছে ডাকঘর, এরপর আপনার এখান থেকে যে এলাকা দিবেন সে এলাকা হিসাবে আপনার যে জেলা আছে সে জেলাতে এই অপশনের মধ্যে আপনার ডাকঘরগুলো অটোমেটিক আসবে। আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে হবে। এরপর হচ্ছে আপনার ইউনিয়নও সকল ইউনিয়নগুলোর নাম এখানে শো করবে, অথবা আপনার যেটা শো না করবে সেটা আপনারা টাইপ করে লিখে দিবেন। এখানে ইউনিয়নের নামগুলো শো করতেছে, আমি শো করা থেকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার উপজেলা, সর্বশেষ হচ্ছে জেলা। এগুলো দেওয়ার পরে স্থায়ী ঠিকানা দেওয়ার পর আপনারা চলে যাবেন নিচের বর্তমান ঠিকানার অপশনে। এই বর্তমান ঠিকানা যদি একই থাকে, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, সেক্ষেত্রে আপনারা এখানে এই পাশে যে অপশন আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, এই অপশন থাকলে যদি আপনার থাকে, একই থাকলে এখানে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে, একই না থাকলে তাহলে আপনি এখানে আলাদাভাবে দিতে হবে। আমারটা যেটা আবেদন করতে সেটা আলাদাভাবে দিতে হবে, যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই নয়।
এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অপশন, সেই অপশনটা হচ্ছে এটা পেমেন্ট মাধ্যম। এই পেমেন্ট মাধ্যমের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন। এখানে হচ্ছে আপনার তারা রাঙামাটি জেলা থেকে যেটা করছে সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে তারা পেমেন্টটা করতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে হতে পারে আপনার উপজেলাতে বা আপনার জেলাতে হচ্ছে ভিন্ন বিকাশের পরিবর্তে নগদ হতে পারে, ডাচবাংলা ব্যাংক হতে পারে বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। তো যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যমটা আপনার ডিটেইলস গুলো আপনি নিয়ে রাখবেন, তারপর হচ্ছে এখানে দিয়ে দিবেন। বিকাশ, এখানে যেহেতু অপশন একটাই পেমেন্ট মোড বিকাশ, এই বিকাশই অপশন সিলেক্ট করা আছে। এখানে জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিলে হবে। আপনার যে বিকাশ নাম্বারটি সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরপরে চলে আসবেন আপনি নিচে। এখন আপনার উপরে ডিটেইলস গুলো শেষ। এরপরে হচ্ছে অধ্যয়নরত ছাত্রছাত্রীর তথ্য। এখানে আপনার যে আপনি যে পড়ালেখাগুলো শেষ করছেন, যেমন এসএসসি, এইচএসসি বা স্নাতক, এই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। আর যেটা হচ্ছে আপনি বর্তমানে অধ্যয়নরত আছেন সেটা আপনি এখানে ফিল আপ করবেন। এক্ষেত্রে আপনি যতটুকু যারা বর্তমানে কলেজে পড়তেছেন একাদশ দ্বাদশে, তারা এই প্রথম লাইনটা ফিল আপ করবেন। যারা কলেজ কমপ্লিট করছেন স্নাতক সমমানে পড়তেছেন, তারা হচ্ছে আগের দুইটা ফিল আপ করবেন। আর যারা তিনটা কমপ্লিট করছেন তিনটা ফিল আপ করে পরে মাস্টার্সের তথ্যটাই হচ্ছে এখানে দিয়ে দিবেন। আমি তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। আপনার এখানে অধ্যয়নরত ছাত্রছাত্রীর তথ্য এবং বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তথ্যাবলী, এই ২ টা ট্যাব ফিল আপ করার পরবর্তীতে আপনারা এর নিচে চলে যাবেন। এখানে প্রতিটা অপশন আলাদাভাবে পূরণ করবেন এবং মনে রাখবেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তথ্যাবলীর মধ্যে আপনাদের কলেজের নামের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এবং হচ্ছে প্রতিষ্ঠানের যে ইমেইল, এই ২ টা তথ্য সংগ্রহ করতে হবে। যদি এটা সরাসরি আপনাদের কাছে না থাকে তাহলে অনলাইনে সার্চ করলে আপনারা সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে অনলাইনে সার্চ করলে আপনাদের টেলিফোন নাম্বার প্লাস প্রতিষ্ঠানের ইমেইল এগুলো পেয়ে যাবেন। এরপরে এগুলো ফিল আপ করলে আপনারা নিচে চলে আসবেন। এখানে আছে অভিভাবকের তথ্যাবলী। আপনার অভিভাবক যদি পিতা জীবিত থাকে পিতা, এবং অন্য যদি পিতা না থাকে তাহলে অন্য যে থাকবে তার তথ্য দিয়ে এটা ফিল আপ করবেন। এটা হচ্ছে সর্বশেষ তথ্য ফিল আপের। এরপর হচ্ছে সংযুক্তিতে চলে যাব আমি। অভিভাবকের তথ্যাবলী ফিল আপ হওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে এবার সংযুক্তি এবং সংযুক্তিগুলো ক্লিয়ার করার পর হচ্ছে সাবমিট ক্লিক করবেন। এখানে দেখেন আপনার কি কি ডকুমেন্টস গুলো আপনার রেডি করে নিতে হবে সেগুলো একটু দেখে নেন এবং কোনটার সাইজ কেমন হবে সেটাও দেখে নেন। প্রথমে ১ নাম্বার হচ্ছে জাতীয় স্থায়ী বাসিন্দা সনদপত্র, যেটা জেলা প্রশাসক অবলিক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত। এই স্থায়ী বাসিন্দা সনদপত্রটা আপনার লাগবে। এটার সাইজ হইতে হবে পিডিএফ সাইজ। পিডিএফ এর সাইজ হবে ৩০০ কেবির মধ্যে। ৩০০ কেবি এর বেশি নয়, পিডিএফ ফাইল লাগবে। এরপরে পিতার বার্ষিকায়ের হালনাগাদ সনদপত্র, এটাও লাগবে হচ্ছে আপনার পিডিএফ ৩০০ কেবির মধ্যে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের হালনাগাদ প্রত্যয়নপত্র, এটাও লাগবে পিডিএফ ৩০০ কেবির মধ্যে পিডিএফ ফাইল। এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের প্রত্যয়নপত্র, এটা যদি একাধিক হলে একসাথে পিডিএফ করে সংযুক্ত করুন। এটা বলা আছে যদি আপনার এসএসসি, ইন্টার বা স্নাতক বা বিভিন্ন পর্যায়ের আপনার শিক্ষাগত যোগ্যতা সনদগুলো একসাথে করতে চান তাহলে সবগুলো একটা পিডিএফ এ নিয়ে একসাথে সংযুক্ত করতে হবে। এবং এখানে দেওয়া আছে পিডিএফটি হতে পারবে সর্বোচ্চ ৯০০ কেবি পর্যন্ত। এরপরে আপনার স্বাক্ষর লাগবে ৩০০x৮০ পিক্সেলের, এটা জেপিজি বা পিএনজি ফাইলে এবং ৮০ কেবি এর মধ্যে। এবং রঙিন ছবি যেটা, এটা ৩০০x৩০০ পিক্সেলের, এটা হচ্ছে আপনার জেপিজি বা পিএনজি, এটা হচ্ছে ১০০ কেবি এর মধ্যে। তো আপনার ডকুমেন্টস গুলো আগে থেকে রেডি করে নিবেন। এরপরে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনার ডকুমেন্টস গুলো যে জায়গাতে আছে আপনি সেখানে গিয়ে সেই লোকেশনে গিয়ে আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে। আমার ডকুমেন্টস গুলো রাখা আছে, আমি ডকুমেন্টস গুলো রেডি করতেছি। ১ নম্বরে যেটা দেওয়া সেটা হচ্ছে জেলা প্রশাসকের যে কার্যালয় থেকে যে স্থায়ী বাসিন্দা সনদ সেটা, এটা আমি ক্লিক করলাম। এই যে এখানে নামটা চলে আসছে, মানে আপনার ফাইলটা চলে আসছে। এবার পিতার বার্ষিক আয়ের সনদপত্র, বার্ষিক আয়ের সনদপত্র এটা হচ্ছে আপনার পিডিএফ করে নিয়ে রেখে দিবেন। তো এক করে এখানে সংযুক্তগুলো ১ থেকে ৬ টি সংযুক্তি, এই সবগুলো ক্লিয়ারলি যখন দেওয়া হবে আপনি আপনার ফর্মটি আবার রিচেক করে একবার দেখে নিবেন যে আপনার কোনো অপশন ফিল আপ করা বাকি আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আচ্ছা, এখানে যেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বার, এটা বাংলায় দেওয়া হইছে বিধায় এটা আপনার সাবমিট দিচ্ছে না, এটাকে ইংরেজিতে দিতে হবে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বারটা ইংরেজিতে টাইপ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এখানে আবেদনটি সাবমিট নিবে এবং আপনার আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন। প্লাস হচ্ছে সাথে আপনার আবেদনের নাম্বার বা একটি ট্র্যাকিং নাম্বার দিবে। এখানে যেমন দেওয়া হয়েছে আপনার পপআপ মেসেজ, আপনার আবেদনটি যাচাই বাছাইয়ের জন্য গৃহীত হলো। এটা এই পপআপ মেসেজটা আসলে বুঝবেন যে আপনার আবেদনটি সাবমিট হয়েছে। এরপরে এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এখানে আমার আবেদন যেটা সাবমিট করলাম সেই আবেদনের কপিটা আসছে।
এটাকে হচ্ছে আপনারা কি করবেন, পিডিএফ আকারে সেভ করে রাখবেন অথবা সরাসরি দোকান থেকে যদি আবেদন করেন তাহলে আপনি প্রিন্ট করে নিবেন। তো এখান থেকে আমি আপাতত পিডিএফ আকারে এটাকে সেভ করে রাখতেছি। এখানে একটা আবেদন নাম্বার দেওয়া আছে। যখন এটা রেজাল্ট পাবলিশ করবে, তখন কিন্তু এই আবেদনের নাম্বারটি হচ্ছে আপনার কাজে আসবে। আমার যে আবেদন নাম্বারটাও আছে, রেজাল্ট আসলে এখানে নাম দেয় না। রেজাল্টের মধ্যে শুধুমাত্র আবেদনের যে নাম্বারটা, এই নাম্বারে এই ব্যক্তিগুলোকে সিলেক্ট করা হয়েছে এভাবে দেখায়। তো এইজন্য আবেদন নম্বরটি যদি আপনি সংরক্ষণে রাখেন, পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হইলে আপনি সেটা মিলাইতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালোভাবে ফলো করলে আপনারা জেলা পরিষদের যে শিক্ষাবৃত্তি বা উপবৃত্তির আবেদন সেটা খুব ঠিকঠাকভাবে করতে পারবেন, এবং আপনার যদি তথ্যাবলী সঠিক হয়ে থাকে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি তাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় যে আপনি উপবৃত্তি পাওয়ার যোগ্য কিনা, সেক্ষেত্রে আপনি আশা করি আবেদনটি ভালোভাবে করতে পারলে উপবৃত্তিটা পাবেন। তো ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে, যদি কোনো আপনাদের মতামত থাকে, অবশ্যই লাইকের পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি একটি করে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।